কোষকে আবিষ্কার, এটা হচ্ছে ইনি হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তাহলে কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন? বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তিনি কোথা থেকে জীবিত কোষ আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইকরা সায়েন্স সেন্টার। চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দীর্ঘদিন পরে, বেশ কিছুদিন পরে ভিডিও করতে যাচ্ছি। আমি খুব দুঃখিত যে তোমাদেরকে মাঝখানে কিছুদিন ভিডিও দিতে পারিনি। চেষ্টা করব এবার থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করার। সামনে তোমরা জানো যে ডাব্লিউবি, জেই, এএনএম এবং জিএনএম এর পরীক্ষা বা বিভিন্ন চাকরির, সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, এই সমস্ত সরকারি চাকরির যে সায়েন্স বিভাগ থেকে যে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে, সেই সায়েন্স বিভাগের কোশ্চেন এবং ম্যাথামেটিক্স, এই দুটো জিনিস আমি কিন্তু পড়াবো। বাকি জেনারেল পার্ট সময় পেলে কিছু কিছু তোমরা নিজেরাই করবে বা অন্য জায়গা থেকে, সোর্স থেকে তোমরা ওটা দেখতে পারো, জেনারেল স্টাডিজের যে পার্টগুলো, আদার্স যেগুলো। আজকে আমরা সেই এর জন্যই একটা পরীক্ষার ওপরে বেস করেই একটা ভিডিও করতে যাচ্ছি। সেই রিগার্ডে একটা ডিসকাশন চলবে এবং এই কোশ্চেন করতে করতে আমরা এর পিছনে কি থিওরি আছে সেটাও একটু আলোচনা করে নেব। ভিডিও খুব শর্ট হবে, কোনো লং বা বেশি ডেসক্রিপশন কিছু দিকে যাব না, শর্ট শর্ট দিকেই করব। প্রথম যে কোশ্চেন আলোচনা করব, সে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, কে প্রথম কোষ আবিষ্কার করে? তো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোষ বা সেল। কোষ হচ্ছে ইউনিট অফ লাইফ, যেটা হচ্ছে কি ফাংশনাল। এটাকে সমস্ত কাজ যেহেতু করে রাখে, তাহলে ফাংশনাল ইউনিট অফ লাইফ অ্যান্ড গঠনগত বা স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। ঠিক আছে, তো আমরা জানি যে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট গেঁথে 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 বাড়িটা তৈরি হয়, তাহলে বাড়িটার স্ট্রাকচার ইউনিট কি বলবো? বাড়িটার স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে ব্রিক্স বা ইট। ঠিক আছে, আর জীবের স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে তোমার সেল বা কোষ। তো এই কোষ প্রথম যিনি আবিষ্কার করেন, তিনার নাম তোমরা সবাই জানো যে রবার্ট, হ্যাঁ, 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, 1665 সালে। ইনি একজন ইংলিশ বিজ্ঞানী ছিলেন। ইনি কি করেছিলেন, ইনি কিন্তু মানে প্রথম যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে কর্ক। মানে এই যে একটা বোতল দেখো, আমরা বোতল দেখি না অনেক সময়, পুরোনো দিনে দেখবে জার থাকে, এরকম বড় বড় জার, এরকম বড় বড় জার। এই জারে, হ্যাঁ, তোমার এই যে কর্ক লাগানো থাকে মাথায়, মানে ঢাকনা, কাঠের ঢাকনা। হ্যাঁ, বিভিন্ন হোমিওপ্যাথি মেডিসিনের দোকানে তোমরা এখনো দেখতে হবে এই যে কর্কের ঢাকনা থাকে। কর্কের ঢাকনা, হ্যাঁ, কর্কের ঢাকনা, এটা হচ্ছে কাঠের তৈরি ছিল। এটা কিসের তৈরি ছিল? তো এই কাঠের তৈরিকে কর্কের স্লাইস দিয়ে কেটে নিজের তৈরি মাইক্রোস্কোপে তিনি প্রথম দেখেন, এবং তিনি যেটা দেখেছিলেন সেটা হচ্ছে একটা মানে প্রকোষ্ঠ, ছোট ছোট ঘর। কিরম ঘর? সে ঘরগুলো দেখতে, যদি তোমরা দেখো তা দেখতে হবে সে ঘরগুলোর রং মানে স্ট্রাকচার অলমোস্ট মানে বেঞ্জিন স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার, এই প্রকোষ্ঠ, তখন এই ল্যাটিন শব্দ সেলুলি থেকে এসছে, সেলুলি থেকে এসছে, সেটা হচ্ছে কি প্রকোষ্ঠ। ইনি প্রথম কোষ সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, এবং এই যে কোষ, এই কোষটা ছিল কি ডেড সেল, মৃত কোষ। কি কোষ? মৃত কোষ, ডেথ সেল বা এই মৃত কোষ বা ডেথ সেল তিনি প্রথম ধারণা দেন, এবং তিনি এটার এই যে প্রকোষ্ঠ বা ঘরের মতো যেগুলো দেখতে পেলেন সেগুলো তিনি নামকরণও করেন। তাহলে পরীক্ষায় একসঙ্গে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। কে প্রথম কোষ আবিষ্কার করে? রবার্ট হুক। কে প্রথম মৃত কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। বা রবার্ট হুক যেটা আবিষ্কার করেছিলেন সেটা কি ধরনের কোষ ছিল? জীবিত, মৃত, উভয়, কোনোটি নয়, এরকম অপশন দিতে পারে। আবার এটাও বলতে পারে যে কোষের যে নামকরণ, মানে এটা যে কোষ, এই স্ট্রাকচার বা এই গঠন, এটা যে কোষ, তাহলে এই যে নামকরণ এটাই বা কে করেন? সেটা হচ্ছে। এরপরে দেখো বলছে কে প্রথম জীবিত কোষকে আবিষ্কার, মানে প্রথম কি হলো যে রবার্ট হুক কে প্রথম জীবিত কোষকে আবিষ্কার যিনি ছিলেন, উনি প্রথমে কি করেছিলেন? মৃত কোষ আবিষ্কার করেন। এবার আমরা কি দেখবো, যে তাহলে মৃত কোষ আবিষ্কার হলো, ঠিক আছে, মৃত কোষ আবিষ্কার হয়েছে, ঠিক আছে, কিন্তু জীবিত কোষকে আবিষ্কার করে আমাদের সেল। এবার মানে জীব থেকে ধরো কোনো গাছ কেটে মরে গেছে, তাহলে গাছটা কি মারা হয়েছে, সেখান থেকে যে সেলটা হবে সে সেলটাও মৃত হয়ে যাবে, কারণ আলটিমেট সেল মারা যাওয়া মানে জীবটাই মারা যাওয়া, পুরো জীবের সেল মারা যাওয়া মানে পুরো জীব মারা যাওয়া। কোষটা মৃত, ওই কোষটা আবিষ্কার করেন রবার্ট হুক। এবার দেখব যে তোমার এই জীবিত কোষটা কে আবিষ্কার করেন। তার কিছুদিন পরে, বা কিছুদিন পরে মানে অনেক বেশ কয়েকদিন পরে, ইনি একজন ইংলিশ বিজ্ঞানী ছিলেন। ইনি প্রথম কি করলেন, ইনি প্রথম যেটা করলেন সেটা হচ্ছে জীবিত কোষ আবিষ্কার করলেন। জীবিত কোষ কি করে আবিষ্কার, মানে কিভাবে আবিষ্কার করলেন? নিজের তৈরি মাইক্রোস্কোপেই জীবিত কোষ আবিষ্কার। এটা হচ্ছে, ইনি হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তাহলে কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন? বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তিনি কোথা থেকে জীবিত কোষ আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে, ঠিক আছে, জলজ প্রাণী। হ্যাঁ, এটা হচ্ছে, ইনি হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তাহলে কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন? বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তিনি কোথা থেকে জীবিত কোষ আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে জলজ প্রাণী, বিশেষ করে, হ্যাঁ, এটা হচ্ছে, ইনি হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হক। তাহলে কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন? বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি ভন
লিওন হক। তিনি কোথা থেকে জীবিত কোষ আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে ব্যাকটেরিয়া, প্রথমে কি জানেন, ব্যাকটেরিয়া, জলজ প্রাণী বিশেষ করে, তারপর হচ্ছে প্রোটোজোয়া, যেগুলো কিন্তু সচরাচর আমরা চোখে দেখতে পাই না। হ্যাঁ, এই সমস্ত কিছু ফাঙ্গাস বা ছত্রাক, এইগুলো তিনি কিন্তু লক্ষ্য করেন এবং জলের প্রাণীর থেকে তিনি কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেন। তাহলে তিনি কোথা থেকে প্রাণী জীবিত কোষ আবিষ্কার করেন? সেটা হচ্ছে জলজ জীব বা প্রাণী। ঠিক আছে, জলজ জীব থেকে, জলজ জীব থেকে তিনি নিজের তৈরি মাইক্রোস্কোপে প্রথম জীবিত কোষ আবিষ্কার করলেন এবং তিনি যে আবিষ্কার জিনিসগুলো করলেন সেগুলো খালি চোখে দেখা যায় না, অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। তাই এইগুলোকে বলা হয় যে অণুজীব বা মাইক্রো অর্গানিজম। অণু, এটা হচ্ছে কি, খালি চোখে দেখা যায় না, তাই এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তাহলে এগুলো হচ্ছে অণু, বা ইংরেজিতে যেটা বলা হয় সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম। তাই এই নাকেই প্রথম বলা হয় অ্যান্টনি ভন লিওন হক বা এভি লিওন হক, একেই বলা হয় যে ফাদার অফ মাইক্রোবায়ো, ক্লিয়ার, ফাদার অফ মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। নেক্সট, নিচের কোনটি বা কোনগুলি একাধিক নিউক্লিয়াস দেখা যায়? এবার দেখো, আমরা যদি কোষের গঠন বা কোষ দেখি, ঠিক আছে, কোষের মধ্যে বিভিন্ন কোষাণু থাকে, মানে এটা যদি সেল হয়, এটা ধরো সেল, এটা সেল, তাহলে এই সেলের মধ্যে তোমার বিভিন্ন রকম ছোট ছোট, মানে অনেক রকম স্ট্রাকচার, বিশেষ করে কেন্দ্রে একটা বড় স্ট্রাকচার, ছোট ছোট স্ট্রাকচার, বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, বিভিন্ন রকমের স্ট্রাকচার, এই ছোট ছোট স্ট্রাকচার, এইগুলোকে বলা হয় হচ্ছে, এইসব স্ট্রাকচারগুলো বলা হয় কোষাণু বা কোষের অঙ্গাণু। এই কোষের অঙ্গাণুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে অঙ্গাণুটি সে হচ্ছে নিউক্লিয়াস। তাকে কি বলা হয়? নিউক্লিয়াস। বা আমরা জানি এমনিতে পদার্থবিজ্ঞানে পড়েছি, নিউক্লিয়াস মানে হচ্ছে পদার্থের কেন্দ্র বা কোনো একটা অ্যাটম বা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস দেখা যায়। তো ঠিক সেই রকম এটা হচ্ছে কেন্দ্র। এই নিউক্লিয়াসই কিন্তু তোমার কোষের সব কিছু নিয়ন্ত্রণ করে, মানে ইনি হচ্ছে একদম পুরো মুখিয়া গ্রামের বা প্রধান, যে গ্রামের সমস্ত কিছু ভালো মন্দ বিচার করবে। হ্যাঁ, এইসব কিন্তু করে থাকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এর এইগুলো হচ্ছে আমরা দেখলাম। এবার কোনো কোনো জায়গায় বলছে যে দুটোও থাকতে পারে, বা তোমার নিউক্লিয়াস যখন একাধিক হয় তখন কি বলা হয়? পলিনিউক্লিয়েটেড সেল। তখন বলা হয় পলিনিউক্লিয়েটেড, একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ। এই একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ, এটার যদি তোমরা দেখো, ভাইকেরিয়া, শৈবাল, মানে শৈবালের মধ্যে পড়ে ভাইকেরিয়া একটা শৈবাল, প্যারামেসিয়াম, প্রোটোজোয়া, মিউকর, ছত্রাক। তাহলে একটা ছত্রাক থেকে যদি উদাহরণ বলা হয় নিচের, মানে একটা কোন ছত্রাকটি তোমার একাধিক নিউক্লিয়াস থাকে, তখন সেটা হচ্ছে ভাইকেরিয়া। কোন প্রোটোজোয়ার প্যারামেসিয়াম, তারা একসঙ্গে অনেকগুলো কোশ্চেন তোমাদের হয়ে যাচ্ছে, তার উত্তর কি হয়ে যাবে? ঠিক আছে, তো একাধিক নিউক্লিয়াস তোমাদের। এবার দেখো নেক্সট, আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এই যে এই কোষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের মতামত বিভিন্ন বিজ্ঞানী দিয়েছে। কিছু কিছু মতামত মানে সত্য এবং সেটা তোমার গ্রহণযোগ্য হয়েছে। তো ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো যে অমনিসেলুলা ই সেলুলি, এই এই যার অর্থ প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়, উক্তিটি কার? হ্যাঁ, তো এই যে উক্তি, এটা কিন্তু জার্মান বিজ্ঞানী, ঠিক আছে, দিয়েছিলেন। আর এটা হচ্ছে তোমার কোষতত্ত্বের একটা উক্তি। কোষতত্ত্ব বা সেল থিওরি। সেল থিওরি কি? সেল থিওরি প্রথম 1838 এবং 39 সালে দিয়েছিলেন দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে সোয়ান আর একটা হচ্ছে সেডেন। তেনারা দুটো কথা বলেছিলেন, এক হচ্ছে প্রতিটি জীব, আর 2 নম্বর পয়েন্ট কি ছিল, যে কোষই হলো, এই গেল হচ্ছে তোমার দুটো থিওরি। এরপরে একজন বিজ্ঞানী, রুডলফ ভিরচাও বলে একজন বিজ্ঞানী, কারেক্ট অ্যান্সার হবে এটা রুডলফ ভিরচাও, তিনি এলেন এবং নতুন একটা থিওরি বা নতুন একটা উক্তি অ্যাড করলেন, সেটা হচ্ছে অমনিস সেলুলা, মানে ই সেলুলি। অমনিস সেলুলা ই সেলুলি, এর অর্থ হচ্ছে যে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে গঠিত হয়, এবং এই থিওরিটার মধ্যে, সেল থিওরির মধ্যে এটাকে অ্যাড করা হলো যে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, তো ওই সেই আগে মুরগি না ডিম, এই যে গল্প, তার বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ, যে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকেই সৃষ্টি হয়েছে, এই সেল থিওরি অনুযায়ী
এরপরে মডার্ন সেল থিওরিতে আরও কিছু অ্যাড করা হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে এককোষী জীব বা দ্বিকোষী জীব, বহুকোষী জীব বা এককোষী জীব, এর কনসেপ্টটা হচ্ছে যে জীবরা অনেক আমরা যখন ক্লাসিফিকেশন পড়েছি বা ক্লাসিফিকেশন দেখেছি, তখন কিছু কিছু জীব, হ্যাঁ, তোমার খুবই আহ, তোমার ছোট, যা খালি চোখে দেখা যায় না। আবার কিছু কিছু জীব অনেক বড়, আমরা খালি চোখে দেখতে পাই। বিশেষ করে বড় বড় গাছ, মানুষ, হ্যাঁ, বড় প্রাণী, তিমি, ঠিক আছে, এরকম অনেক কিছু আমরা তোমার দেখতে পাইছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে কোষ মানে অ্যাকচুয়ালি মানে জীবরা কেউ কেউ অনেক এক কোষ নিয়ে গঠিত, কেউ দ্বিকোষ, কেউ বহুকোষ, এরকম হবে। তাহলে কোষের সংখ্যা অনুযায়ী জীবকে যদি ভাগ করা যায়, সেটা হচ্ছে দু রকমের। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এককোষী। এককোষী মানে যারা একটি মাত্র কোষ থাকে। কটা কোষ থাকে? যাদের শরীর পুরো একটি, সমস্ত গঠনগত কার্যগত সব কোষ ওই একটি মাত্র কোষ, একটি মাত্রই। দ্বিকোষী যদি তুমি দেখো, দ্বিকোষী হচ্ছে দুই নম্বর হচ্ছে বহুকোষী। বহুকোষী মানে হচ্ছে একের অধিক, অধিক মানে গ্রেটার দ্যান ওয়ান কোষ থাকবে, গ্রেটার দ্যান ওয়ান কোষ থাকবে। কীরকম? যে এই জীবগুলো কিন্তু একটিমাত্র কোষ থেকেই গঠিত হয়। এই জীবগুলো তোমারও একটিমাত্র কোষ থেকেই গঠিত হয়, ঠিক আছে? এই জীবগুলো একটিমাত্র কোষ থেকেই গঠিত হয়। কিন্তু এই যে কোষগুলো একটা সৃষ্টি হলো, তারপর থেকে ভেঙে যেত, এই পরে তোমার ভেঙে 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 অনেক কোষ সৃষ্টি হয়ে বহু কোষ আমাদের জীব সৃষ্টি হয়, মানে আমাদের মতো জীব, উন্নত জীব সৃষ্টি হয়েছে। তো এককোষী জীবের ক্ষেত্রে কি কনসেপ্ট কি? তাদের গঠনগত একক, কার্যগত একক ওই একটিমাত্র কোষ। তাহলে জীবের সকল জৈবিক কাজ একটিমাত্র কোষ থাকে। এবং অন্তঃকোষীয় অঙ্গাণুর উদ্ভব ঘটে। অন্তঃকোষীয় অঙ্গাণু মানে হচ্ছে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলি। আর এককোষী জীবের কোষের অভিযোজিত হওয়ার ক্ষমতা কমে যায়, বা উৎবর্তন হার, সার্ভাইভাল রেট। কারণ একটা মাত্র কোষ কত আর সার্ভাইভ করবে, কত আর কষ্ট করে চলবে, ঠিক আছে? এক সময় জীবনে হার মেনে দেয়, মারা যায়। এককোষী জীবের কোষ পরিণত হলে অপত্য কোষে গঠন করে, হ্যাঁ। কারণ আমরা জানি যে ব্যাকটেরিয়া বা এদের যে সেলগুলো একটা হয়, হ্যাঁ। এবার এরা হচ্ছে কি, এরা হচ্ছে তোমার যখনই একটা কোষ হয়ে যায়, তখন তাদের কি পরিণত হয়ে গেলে কি হয়, কিছুদিন পরে এরা মারা যেতে পারে। তো তখন তাদের কি নতুন কাউকে ছেড়ে যেতে হবে, তো তখন তারা আবার নতুন কোনো কিছু কোষ বা জীব ছেড়ে যায়, ঠিক আছে? এবং তাদের এই যে নতুন জীব ছেড়ে যায়, তাদের সব কাজ একার করার ফলে বিশ্রামও পায় না, টায়ার্ড হয়ে পড়ে, পরিশ্রম এবং বেশি সময় তারা কিন্তু জীবিত থাকতে পারে না। তাহলে এইগুলো হচ্ছে কি এককোষী জীবের ক্ষেত্রে সত্য বাক্য, অর্থাৎ এগুলো সবগুলো এককোষী জীবের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? এরপর আমরা বিভিন্ন কোষের ভিতরে যাব। জানি তোমাদের মধ্যে কোশ্চেনগুলো খুব বেশি কনসেপ্টের ওপরেই বেস করে করেছি। পরীক্ষা পারপসে মেবি অনেক কোশ্চেন আসে বিভিন্ন ধরনের ডাব্লিউবিসিএস পরীক্ষায়, সায়েন্স থেকে সামনে পরীক্ষা আছে, যেমন আরআরবি, তোমার এএলপি টেকনিশিয়ান, এদের ক্ষেত্রে সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, এবং তোমার নার্সিং, যে এএনএম জিএনএম থেকে বায়োলজিতে তো 9-10-এর উপরে কোশ্চেন থাকবেই। হ্যাঁ, 50 নম্বর আছে। হ্যাঁ, তারপর তোমার পিএসসি ক্লার্কশিপে তোমার কোশ্চেন আছে, মানে সায়েন্সের কোশ্চেন থাকে, ঠিক আছে? তারপরে তোমার পিএসসি যে ফুডের পরীক্ষা হলো, সেখানে আমার যে গুগলের মানে ইউটিউবের যে তোমার ইয়ে আছে, কমিউনিটি যে ফিচার্সটা আছে, সেখানে অনেক কোশ্চেন দিয়েছিলাম। হুবহু সেখান থেকে অনেক কোশ্চেন কমন এসছে, বা ঘুরিয়ে কমন এসছে। যাই হোক, আলটিমেট ওই কোশ্চেনগুলো টাচ করে অনেক কোশ্চেন তুমি মানে পরীক্ষাতে এসছে। হ্যাঁ, তোমরা যদি ওখানে গিয়ে দেখবে, দেখতে পাবে। তো ঠিক আছে, এরকম প্র্যাকটিস করতে থাকো। আর আমরা চেষ্টা করব ভিডিও কন্টিনিউ করা। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কোশ্চেন আনসার প্র্যাকটিস করো। কমেন্ট করে জানাও যে পিডিএফ বা সমস্ত কম্বাইন্ড সাবজেক্টের কোশ্চেন সেট, মডেল সেট, সেটা পেতে যাচ্ছ, সেটা কমেন্ট করে জানাবে। আমি রেডি করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফোকাস এখন আমরা যেটা রাখছি সেটা হচ্ছে কোশ্চেন আনসার বেস হচ্ছে এএনএম জিএনএমের জন্য 2024 জুলাই যে পরীক্ষা আছে সেটার জন্য। আর এই পরীক্ষার ওপরেই বেস করে, বা এই পড়াশোনার উপরেই বেস করে সমস্ত সায়েন্সটার অন্যান্য সমস্ত গভর্নমেন্ট সরকারি মানে চাকরির, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের সায়েন্সের প্রিপারেশন কিন্তু এখান থেকেই হয়ে যাবে। অন্য কোনো কিছু করার দরকার থাকবে না। তোমরা শুধু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কমিউনিটিতে গিয়ে কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করো। ওখানে অনেক কোশ্চেন আছে, এক একটা কোশ্চেনের ভিউ অনেক হয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখবে নিজেরা। এবং প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মানে ম্যাক্সিমাম কোশ্চেন বা বেশিরভাগই কোশ্চেন সব কোনো না কোনো পরীক্ষাতে
এসছে, কোনো না কোনো পরীক্ষাতে এসছে এবং একবার নয় বারবার এসছে। তো ঠিক আছে,